আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনারা এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখছেন যে আমি সেখানে বলেছি নেত্রীর নির্দেশ। এই ভিডিওটা আসলে এই মুহূর্তে করার তার কারণ হচ্ছে যে আমি এখন থেকে জাস্ট 1 ঘন্টা আগে নেত্রীর সাথে কথা হয়েছিল, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। উনি বলেছে আমাদের আসলে আমার নিজের ব্যক্তিগত কোনো কথা ছিল না, টুকটাক দিয়ে একটা প্রশ্ন ছিল করেছিলাম। এরপর উনি যেটা বলল সেটা হচ্ছে যে উনি চাচ্ছে যে এখন নেতাকর্মীদের মধ্যে ঐক্যের দরকার, কোনো বিভেদ, কোনো গ্রুপিং, ওকে পছন্দ না, একে রাখা যাবে না, ওকে ধরা যাবে না, এই সময়টা এখন নেই। তো উনি আমাকে যেটা সরাসরি বললো যে আমরা যারা আছি, যারা কথা বলি বা যারা লোকজনের সাথে কথা বলি, ভিডিও কন্টেন্ট বানাই বা টক শোতে কথা বলে, এদের সকলের প্রতি ওনার একটাই নির্দেশনা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঐক্যের দরকার। বাংলাদেশ আওয়ামী লীগকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের ভেতরে টোটাল ঐক্যের প্রয়োজন। ঐক্য ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে মানা করেছে। এবং উনি সরাসরি আরো যেটা বলেছে সেটা হচ্ছে যে যদি তোমরা আমাকে, সরাসরি আমাকে যেটা বলেছে আমি সেটা বলছি, তিনি আমাকে বলছেন যদি তোমরা আমাকে নেত্রী মনে করো বা আমার প্রতি যদি তোমাদের কোনো শ্রদ্ধা বোধ থেকে থাকে, তাহলে তোমাদের প্রতি আমার নির্দেশনা এটা যে কোনো দিকে এখন তাকানোর তোমাদের সময় নেই। কোথায় কে কোন কমিটি দিচ্ছে, কোথায় কে কোন কি করছে না করছে, এগুলো নিয়ে কোনো চিন্তার দরকার নাই। আমার সিদ্ধান্তই চূড়ান্ত, আমি সিদ্ধান্ত নিব, আমি সিদ্ধান্ত দিব কে থাকবে কে থাকবে না, কে বসবে কে বসবে না, কে কি করবে। সুতরাং এখন যা হচ্ছে বা যা হতে চলেছে সেগুলোর দিকে নজর না দিয়ে ঐক্যের চেষ্টা করো। সোজা কথা ওনার সোজা কথা ছিল আমার প্রতি এটা যে ঐক্যের চেষ্টা করো, যে ঐক্য দরকার। এবং সেই ঐক্যটা কিভাবে করতে হবে না করতে হবে সেইটা না আমি জানি। এবং তিনি এতটুকু বলছে, আমি জানি আমার তৃণমূলের কর্মী, আমার তৃণমূলের সন্তান যারা আছে তারা কিভাবে কাজ করছে, কে কিভাবে কাজ করছে, কে কোথায় যাচ্ছে, কে কিভাবে সারভাইভ করছে, সবই আমি জানি। আমি এতটুকুই জানি আমার কোন কোন নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, মামলা আছে, মোকদ্দমা আছে, যা হয়েছে সবই আমি জানি। আমার কাছে পুরোপুরি রিপোর্টগুলোই আছে। সুতরাং এখন যাই করবে করুক, এখন ওরা যেভাবে যেখানে যেভাবে যত গ্রুপিং আছে গ্রুপিং করার চেষ্টা করতেছে, এগুলো আমি জানি। কে কোথায় কোন গ্রুপিং করছে সেটাও আমি জানি। কোন নেতা কোন গ্রুপকে কি বলছে সেটারও ম্যাক্সিমাম আমি জানি। এগুলো লিপিবদ্ধ করা আছে আমার কাছে, এবং সেগুলো থেকেই আমি বলছি যে যে যেভাবে চলছে একটু চুপ থেকে চলতে দাও। ওর বিরুদ্ধে অমুক চোর, অমুক ডাকাত, অমুক এই করেছে, অমুক খবর নেয় না, এই সবগুলো না বলে এই মুহূর্তে সরাসরি ঐক্যের দরকার। কারণ এই ঐক্যটা যখন ঠিক হবে আমাদের মাঝে, তখনই বাংলাদেশ আওয়ামী লীগ আবার সগৌরবে ফিরে আসবে। আবার আমরা দেশের উন্নয়ন করতে পারবো, দেশবাসীকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারবো এবং আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো দেশকে। আর যদি আমাদের মধ্যে যদি বিভেদ থাকে তাহলে সেটা সম্ভব না। সুন্দর একটা কথা বলেছেন উনি, সেটা হচ্ছে উনি বলছে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল ছিল, যে আমাদেরকে ডিভাইড করা হয় এবং ডিভাইড করার পরে আমরা রুল করতে পারি। সেটা উনি পরিষ্কার বলেছেন। সেই হিসাবটাই আওয়ামী লীগের ভেতরে চলছে। উনি এটাও আমাকে পরিষ্কার একটা কথা বলেছেন যে দেখো, আমি জানি যে 5ই আগস্টের পরে কোন কোন নেতা বা কোন কোন নেতা হওয়ার লোকজন নিজেদের ব্যবসা বাণিজ্য সব কিছুই আজ পর্যন্ত পরিপূর্ণভাবে চালিয়েছেন। কোন কোন নেতারা বারবার বিদেশ সফর করেছেন, এসেছেন, গিয়েছেন, খেয়েছেন বাংলাদেশে বসে, এগুলো আমি সব জানি। তাদের কাদের কাদের কোনো সমস্যা হয়নি, কারা কারা এনসিপি বিএনপির সাথে সমঝোতা করে বা তাদের সাথে লাইন করে ব্যবসা বাণিজ্য সবকিছু টিকিয়ে রেখেছেন,
এবং বিভিন্ন মিছিল মিটিংয়ের খবরগুলো তাদের হাতে তুলে দিয়েছেন, এটাও আমরা জানি। এবং উনি এও বলেছেন এখন না শুধু, এখন না, উনি বলেছেন এখন না শুধু, অতীত কারা কারা আমার দলের কোন কোন নেতা কার কার সাথে আপনার সহযোগিতা করেছেন, কোন কোন নেতা কোন কোন দলের লোকদের সাথে গোপন মিটিং করেছেন সবই জানি। এবং এই মুহূর্তে কোন কোন নেতারা এগুলো করছেন সেগুলো আমি সবই জানি, আমার কাছে সমস্ত রিপোর্টই আছে, সব কিছুই আছে। সুতরাং এগুলো নিয়ে অন্তত তোমাদের কোনো টেনশনের বিষয় না, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমার তৃণমূল কর্মীদের কাছেও পৌঁছে দাও যে যে যার যার মতো কাজ চালিয়ে যেতে। এই কাজ চালানোর মধ্যে মানে এই ঐক্য আমাদের মধ্যে এখন ঐক্য ধরে রাখতে হবে, কোনো বিভেদের দরকার নাই। কে কি করছে না করছে সবই ওনার নখদর্পণ। সুতরাং ওনার এই নির্দেশ যে বিভেদ নয়, ঐক্য চাই, আর এই আমাদের এই ঐক্যই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে। এবং উনি আমাকে বলেছেন বেশি দেরি হবে না, সবাই একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে থাকলেই আপনার সব কাজ সমাধান হবে। এবং জাস্ট বলেছেন চোখ কান খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন। আমাদের মধ্যে এখন দেখেন অনেকে, এই আমি এটা জিজ্ঞেস করেছিলাম নেত্রীকে, যে নেত্রী আমাদের মধ্যে অনেকেই এখন ফেসবুকে বিভিন্ন লিখছেন, ধরেন 10 জনের নাম দিচ্ছেন, অমুক 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 10 জনের নাম দিচ্ছেন যে কারা কারা কাকে আপনি সেক্রেটারি দেখতে চান, কাকে আপনি সভাপতি দেখতে চান, এইসব। তখন উনি বলছে যে এগুলো সবগুলোই সেই কুচুকরি মহল যারা আওয়ামী লীগকে বিপদে ফেলেছে, এরাই সেই কুচুকরি মহল যাদের থাইল্যান্ডে কটেজ আছে, যাদের ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি আছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, কমিটি বাণিজ্য করেছে, এগুলো সেই সমস্ত লোক, তাদের কাছ থেকে সাবধানে থাকো। এবং উনি সরাসরি বলেছে আমাকে, কেন উনি আমাকে বললো যে এরকম আমাদের মতো যাদের সাথে ওনার কথা হয় তাদের সকলকেই বলেছে যে চোখ কান খোলা রাখেন, লিস্ট করে রাখেন আপনারা, কিন্তু ঐক্যের দরকার। এই মুহূর্তে কোথাও যায় ফাইটিং এ যাওয়ার দরকার নেই। ফাইটিং মানে হচ্ছে আমরা ফেসবুকে অমুকের বিরুদ্ধে তমুক, তমুকের বিরুদ্ধে তমুক, এইভাবে না লেগে বলছে যে যেটা সেটা আস্তে আপনি এড়িয়ে যান এবং লিস্ট করে রাখেন। নেত্রীর সোজা কথা, উনি বলেছেন যে 5ই আগস্টের পর থেকে যেমন সমস্ত আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, তার যেমন লিস্ট আছে, এই মুহূর্তে কে কে আবার দলের ভেতরেই উপদল উপগ্রুপ তৈরি করছে, তাদের লিস্টটা সুন্দরভাবে করে রাখতে এগুলোর ব্যবস্থা উনি করবেন। এবং উনি এটাও বলেছেন যে আমি এখনো কোনো সিদ্ধান্ত দেইনি, কাউকে বলিনি যে আমি ওই কমিটি চেঞ্জ হবে, ওই কমিটির সভাপতি যাবে, ওই কমিটির সেক্রেটারি থাকবে, এগুলো উনি বলেননি। দ্যাটথইন ভাষায় বলেছেন যে উনি বলেননি। উনি সোজা বলেছেন যে যদি আমার প্রতি বিশ্বাস, তোমাদের বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তাহলে এটা মনে রাখো যে সব খবরই আমার কাছে আছে, সব কিছুই আমার কাছে আছে, আমি সিদ্ধান্ত নিব কে থাকবে কে থাকবে না, কার কি হবে সেটা আমি সিদ্ধান্ত নিব, আমার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এবং উনি বলেছেন যে আওয়ামী লীগ কোনো এমন কোনো দল না যে বেনিয়াদের হাতে দলকে তুলে দিব। উনি এটাও বলেছেন দলকে তুলে দিবে এরকম না, আওয়ামী লীগ যা সিদ্ধান্ত নিবে সিদ্ধান্তের মতো নিবে। যদি আমার উপর, যদি উনি বারবার বলছে আমার উপর যদি বিশ্বাস থাকে তাহলে তোমরা তোমাদের কাজ চালাইয়া যাও, ঐক্য করো, বিভেদ নয়, লিস্ট রাখো কে কি করছে, সেটাই পরবর্তী সবকিছুর সূচক নির্ধারণ করবে। এই কথাটাই ওনার। শেখ হাসিনা যেটা বলেছিলেন এই প্রথম, যেটা বাংলাদেশে যেহেতু খবর ছাপা হয় না, শেখ হাসিনা তিনি বলেছিলেন যে তিনি প্রথম প্রকাশ্যে বললেন, আপনি যেটা শুরুতে বলেছিলেন আওয়ামী লীগের অনেকে ভোট দিয়েছে বিএনপিকে, এটা বাংলাদেশে তো সকলেই জানো, আমি নিজেও ফোন পেতাম যে অনেক জায়গা থেকে, ময়মনসিংহ থেকে তারা ফোন করে আমাকে জানিয়েছেন দাদা জামায়াতকে রুখে দিলাম, আমরা ভোট দিয়েছি সবাই আওয়ামী লীগ এই বিএনপি। তিনি চাইছেন তার একটা প্রতিদান। প্রতিদানটা কি? প্রতিদানটা হচ্ছে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। কারণ এই যে অনেকের আকাঙ্ক্ষা, যেটা মনে হচ্ছে, ধরুন আজকে যদি একটা নেতৃত্ব নতুন কাঠামো তৈরিও হয়, তারা কাজ করবে কি করে? কারণ কাজ করলেই তো, আপনি তো বলছেন তাদের জেলে পড়া হচ্ছে, তাদের বয় বাংলা স্লোগান দিলে জেলে পড়া হচ্ছে, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জেলে পড়া হচ্ছে। সুতরাং পরিবেশটা যে খুব বদলে গেছে তা হয়তো না, এর একটা বড় কারণ
যে পুলিশ এবং শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে এখনো আমার মতে জামায়াতের প্রভাব বেশি। সেটা সম্পূর্ণ এখনো ভাবে কিন্তু তার কিন্তু শুদ্ধিকরণ যদি বলেন তাহলে শুদ্ধিকরণ হয়নি। কিন্তু নিরপেক্ষ অফিস মানে আমলা, নিরপেক্ষ পুলিশ প্রশাসক তারা কিন্তু এখন তারা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী এরকম। বহু জায়গায় বহু থানায় দায়িত্ব আছে যারা, তারা কিন্তু নিজেরা সবসময় প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন গ্রেপ্তার করতে, এটা কথা কেউ বলেনি, এখনো শুনিনি। কিন্তু স্থানীয় স্তরে এই ঘটনাগুলো হচ্ছে, অতি উৎসাহী হচ্ছে। তারা ভাবছেন যে একটা কথা আছে না, রাজা যত করে মানে তার যে যারা সঙ্গী সাথী তারা আরো বেশি দেখাতে চায় রাজার প্রতি আনুগত্য। সেই রকম আর কি, আনুগত্য দেখাতে গিয়ে অনেকে উৎসাহী করছে। কিন্তু একটা মিশ্র, এটা থেকে বোঝা যায় তারেক রহমান সরকার একটা অভ্যন্তরীণ একটা চ্যালেঞ্জের মুখে আছে। দেখুন কয়েকদিন আগে তো বঙ্গবন্ধুর ছবিওয়ালা যে টাকা যেটা নিষিদ্ধ করেছিলেন ইউনূস, সেটা তো চালু হলো, তাই না? ফলে একদিকে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিলে, জয় বাংলা দিলে গ্রেপ্তার হচ্ছে, আবার বঙ্গবন্ধুর নামে স্মৃতি যেগুলো সেগুলো খুব সামান্য হলো, কিন্তু এই টাকাটা যে প্রকাশ হলো এটা তো তারেক রহমান সাহেবের অনুমতি ছাড়া সম্ভব ছিল না, তাই না? ফলে এই যে মিশ্র প্রতিক্রিয়া, আমার মনে হয় এখনো একটু সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগ যদি করতে না পারে তাহলে সেই আপনি পার্টি তৈরি করুন, গঠন করুন, সেদিনের যে সভা, সেই সভায় কিন্তু আপনার জয় বা পুতুল কাউকে দেখেননি। তারা কিন্তু কেউ ছিল না। অন্যরা অনেকেই ছিল। প্রেসিডিয়াম সদস্যদের অনেকেই ছিল। এবং আমি মানে যেহেতু অত্যন্ত ৫ ঘন্টা ব্যাপী দীর্ঘ সভা, পুরোটা ৫ ঘন্টা আমার পক্ষে, আমি শেষে অপেক্ষা করছিলাম শেখ হাসিনার বক্তব্যই শোনার জন্য। কিন্তু আমি ওবেদুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, সিরিয়াল নেতা, তাদের অনেক বক্তব্য আমি শুনলাম আরকি। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে সেই শেখ হাসিনা সেই পার্টি নেতৃত্বকেই কিন্তু আবার সামনে আনবেন। মানে নতুন বলতে আপনি যদি বলেন যে হ্যাঁ, যুব নেতা যারা তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে তারাই হবে তো দলের কান্ডারি। কিন্তু সেটার কোনো সিদ্ধান্ত নিয়ে লাভ নেই কোনো। এই মুহূর্তে দরকার তৃণমূল স্তরে আম আওয়ামী লীগের নেতাদের যেটা নির্দেশ, সেটা হচ্ছে তারা যেন তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে একটা যোগাযোগ রাখেন। একসময় যখন ক্ষমতায় ছিলেন তখন অনেক অভিযোগ ছিল এই নেতাদের পাওয়াই যেত না। কর্মীরাই পেতেন না। ফলে এখন কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, এবং যারা আমি জানি এটা কিন্তু করছেন, অনেকেই করছেন। কিছুটা শারীরিক অসুস্থতার কারণে ওবেদুল কাদের করতে পারেননি, কিন্তু তিনিও এখন সুস্থ হয়ে গিয়েছেন। সেদিন ভাষণও দিয়েছেন। ফলে তাকে নিয়ে যে জল্পনা ছিল তিনি অসুস্থ, সেটারও একটা বিভ্রান্তি দূর হয়েছে। এবং সকলেই সুস্থ সবল আছেন, মানসিকভাবে চিন্তা করছেন। কেউ তারা বাংলাদেশকে ভুলে যাননি। এখানে এই ধারণাটা একটা দেওয়া হয় তারা খুব নিরাপদে এবং আরামদায়ক ভাবে আছেন। আরাম আমি জানি না যে কারাগারে থাকাটা যদি কারোর কাছে আরামদায়ক, আপনি দেশ ছেড়ে বাইরে আছেন, সেটা যতটাই আরামদায়ক হোক সেটা আরামদায়ক নয়, তাদের মনের শান্তি থাকে না। তো আমি মনে করি না সকলে, এটা যে একটা ভ্রান্ত ধারণা যাদেরকে রাজপ্রাসাদে সবাই রয়েছেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা এই কারণে আমি বলছি, তারা যদি করতে পারতেন, বহু অন্যরা তো ৫ তারা হোটেলে মিটিং করতে পারতেন, ৫ তারা হোটেলে তারা সাংবাদিক বৈঠক করতে পারতেন। বিশেষ তারা ব্যয় করতে পারবেন না বলে ভারতের জাতীয় প্রেস ক্লাবে একটা ইন্টারাকশন এর আয়োজন করেছে। কারণ সেখানে খরচা কম। খরচা কম মানে মানে ১/১০ খরচা বাইরে কোনো ৫ তারা হোটেলের থেকে। তারা তো ইচ্ছা করলে তাদেরকে সাংবাদিকরা আরো খুশি হতো, ভারতীয় সাংবাদিকরা। যদি কোনো ৫ তারা হোটেলে তাদের আয়োজন করা হতো। কোনো ইফতার হয়নি, আরেকবার ক্লারিফাই করে দিই, কোনো ইফতার হয়নি। কারণ ইফতার প্রেস ক্লাবে হয় না। রাত্রি ৮টার সময় ইফতার হয় না। ইফতার ছিল ৬টা ২৯ সেদিন। ওনারা এসেছিলেন প্রায় কেউ ৮:৩০ এসেছিল। আর কিছু সাংবাদিক তো রাত ১০টায় এসেছিল। ফলে অনেকে বুঝতে পারেনি। এনিওয়ে, যেটা মোদ্দা কথা, আমি এক কথায় বলবো যে আওয়ামী লীগকে সত্যি আরো বেশ কিছুদিন অধৈর্য হয়ে পড়ছেন অনেকে, এটা স্বাভাবিক। কিন্তু মনে হয়েছে যে আমার আরেকটা বড় কারণ হয়তো আওয়ামী লীগ প্রসঙ্গে একটা আলোচনা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। বিশেষ করে যখন অজিত ডোভালের সঙ্গে বৈঠক হবে, খলিলুর রহমানের, এবং বিভিন্ন আলোচনার মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয়টা থাকতে পারে। এই কারণেই থাকতে পারে যে ভারত মনে করে যে বাংলাদেশের রাজনীতি ইনক্লুসিভ রাজনীতি হওয়া উচিত,
দ্বিতীয়ত ভারতের কাছে বিপদ হচ্ছে যেটা, সেটা জামায়াত যাতে কোনোভাবে ক্ষমতার কাছাকাছি না যায়, তাদের চাপে যেন তারেক রহমান সরকার না পড়ে। এবং তাদের চাপে না পড়তে গেলে তাদের কিন্তু তৃণমূল স্তরে সহযোগিতা দরকার আওয়ামী লীগের। এটা হয়তো বোঝানো হতে পারে। এখন তার ফল কি হবে না হবে সিদ্ধান্তটা তারেক রহমান সরকারের। কিন্তু আমরা এই দূর থেকে এটা মনে করি তারেক রহমান সরকারের পক্ষেও খুব স্বস্তি হবে যদি তারা আওয়ামী লীগকে একটা এই মুহূর্তে সরাসরি রাজনীতি করতে না দিলেও নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাদের ঘরে ফেরার যদি অন্তত একটা ব্যবস্থা করতে পারে। যেই বাংলাদেশের সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে আওয়ামী লীগ, যেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, সেই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ। শুধু নিষিদ্ধই নয়, কেউ যদি আমাদের মহান নেতা, এই বাংলাদেশের জন্মদাতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধারণ করতে যান, তাহলেই তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বলা হচ্ছে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কে? একটু যদি ভাবেন বুঝতে পারবেন এই টার্ম ব্যবহারের উদ্দেশ্যটা কি। গ্রামগঞ্জে যখন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফ্যাসিস্ট বলা হয়, তখন স্বাভাবিকভাবেই ভরকে যান যে ফ্যাসিস্টটা আবার কি, নিশ্চয়ই কিছু একটা। ফ্যাসিস্টের সহজ সংজ্ঞা হচ্ছে একনায়কতন্ত্রে বিশ্বাস করে, ভিন্নমত সহ্য করতে পারে না, বা রাষ্ট্র কোনো একজন নেতাকে সর্বোচ্চ মনে করে, গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা দমন করে, এবং প্রায়ই উঠতে বসতে জাতীয়তাবাদকে অতিরঞ্জিতভাবে ব্যবহার করে, প্রয়োগ করে। শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ এর কোনটি করেছেন? আবার বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল এর চেয়ে বেটার কিভাবে? আমাকে তো অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করতে হবে। আমেরিকান কনস্টিটিউশনে নিশ্চয়ই আমার বাংলাদেশ চলবে না, এমনকি ভারতের সাথেও বাংলাদেশের তুলনা চলবে না। তার প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি, তারেক রহমান ক্ষমতায়, কিভাবে দেশ চলছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফ্যাসিস্ট বলা হয়, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয়, তারা কি উত্তর দেন? দুঃখজনক হলে সত্য, তারা উত্তর দেন না। প্রমাণ করতে ব্যস্ত হয়ে যান যে আমি ফ্যাসিস্ট না, আমি বাকশাল না, আমি হিন্দু না। আওয়ামী লীগ এতই শক্তিশালী একটা দল, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতই বিশাল যে তার বিশালত্বের কাছে সবকিছু তুচ্ছ। বিএনপিকে সেই জিয়াউর রহমানের আমল থেকে, যদিও জিয়াউর রহমান নিজে কখনো স্বাধীনতার ঘোষক হিসেবে নিজেকে দাবি করেনি, থ্যাংক ইউ, সেই জিয়াউর রহমানের বিএনপি মানে একটা ক্লাব, তারা কখনো এককভাবে ক্ষমতায় যেতে পারে না। তাদের এই দুই জামাতি ফামাতি, এই ধরনের রাজাকার, আলবদর, আলশামস নিয়ে ক্ষমতায় যেতে হয়। কারণ ওই যে বললাম শুরুতে, আওয়ামী লীগের ভোট বাংলাদেশে অন্য যে কোনো দলের চেয়ে বেশি। তো সেই বিএনপির সকল চেষ্টার মূলে দেখবেন যে বঙ্গবন্ধুকে তুচ্ছতাচ্ছিল্য করা, আওয়ামী লীগের সমালোচনা না করে বরং বিভিন্ন গুজব ছড়ানো, এবং আওয়ামী লীগ সেই গুজবে কিন্তু পড়ে। এটা আওয়ামী লীগের বিপর্যয়ের অন্যতম বড় কারণ বলে আমি মনে করি। ছাত্রজীবনে আমি যখন খুব অল্প সময় ছাত্রলীগ করেছি, কর্মী, সাধারণ কর্মী, মাঝখানে পেছনে থাকতাম, নেতা কোনোদিন ছিলাম না, কোনোদিন হবও না, কোনোদিন রাজনীতি করব না। তো মানে এই যে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের এই দুঃসময়ে তাদের অধিকার নিয়ে কথা বলতে গেলে অনেক আওয়ামী লীগেরই মনে করে আমি ওদের সামনে মেম্বার ইলেকশন করব না, চেয়ারম্যান না, আবার মন্ত্রী ভেবে ফেলেছে কে জানে। তো দেখেন, আমি যখন ছাত্রলীগ করেছি তখন আমাদের প্রতিপক্ষ ছাত্রদল বা শিবির, তারা তখন ট্যাগ দিত এই বাকশালী বলে, এবং আমার সহপাঠীরা বা ছাত্রলীগের অন্যান্য লিডাররা তারা এটা প্রমাণে ব্যস্ত থাকতেন যে না না, আমরা বাকশালী না। বাকশাল যেমন একটা খুব অপরাধ। এই যে বাকশাল, বা এর আগে আওয়ামী লীগ 1970-এর নির্বাচনে এই যে ব্যাপক জয় পাওয়া, বঙ্গবন্ধুকে ক্ষমতা দিতে অস্বীকৃতি জানানো পাকিজরা, এরপরে আমাদের গণমানুষের উপরে তারা যেভাবে হামলা চালিয়েছিল, সেই হামলার বৈধতা হিসেবে নিয়ে এসেছিল কিন্তু যে আওয়ামী লীগ হিন্দুর দল। আপনি যদি 1980-র দশকে জন্মে থাকেন বা 90, একটা জিনিস খেয়াল করেছেন নির্বাচনের সময়, যে শেখ হাসিনাকে ব্লেম দেওয়ার চেষ্টা হতো যে শেখ হাসিনার মাথায় তিলক, শেখ হাসিনা হিন্দু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নাকি কি দেবাশিস চক্রবর্তী। এই মিথ্যা, নির্লজ্জ মিথ্যা গুজবের আশ্রয় কিন্তু এখন নিচ্ছে না এই দলগুলো, এগুলো অনেক আগের।
ভারতে আপনি যদি কোনো অনুষ্ঠানে যান আপনাকে তিলক দিতে পারে, বোঝার জন্য বলছি, আমাদের দেশে এই সম্মাননার ইয়েটি নেই। তো এগুলো কেউ পরিয়ে দিলে এর মানে আপনাকে হিন্দু বানিয়ে ফেলছে না, হিন্দু হওয়া যায় না। শাস্ত্র অনুযায়ী হিন্দু আপনি হইতে পারবেন না। এখন যদিও কিছু নব্য ওই লাভ জিহাদি টাইপের গেরুয়া জিহাদি আছে, তারা ঘরোয়া অফসি কি যেন করে, এবং হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এরকম কোনো টেন্ডেন্সি নেই যে আপনাকে হিন্দু বানাবে। না, এইটা আব্রাহামিক রিলিজিয়ানে হয়, সেমিটিক রিলিজিয়ানে খ্রিস্টানরা এই চেষ্টা করে, মুসলিমরা এই চেষ্টা করে, আবার ইহুদিদের এই জন্মগতভাবে ইহুদি হতে হয়। তো আওয়ামী লীগের বিরুদ্ধে এই বদনামগুলো যতবার এসেছে, মুক্তিযোদ্ধাদেরকে যখন মালাউন বলা হয়েছে, হিন্দুর দালাল বলা হয়েছে, তখন অনেক মুক্তিযোদ্ধাকেও দেখেছি নিজেকে একটু বেশি মুসলিম প্রমাণে। এই গত টার্মে দেখেন না, আওয়ামী লীগের 16 বছরে তারা হেফাজতকে কোলে তুলেছে, অন্যান্য ইসলামিক সন্ত্রাসী যেগুলো ওই যে চরমনাই ফরমনাই সব কটাকে কাছে টেনে নিয়েছিল, পাচ্ছে না তারা আবার আওয়ামী লীগকে হিন্দু ট্যাগ দেয়, মুসলমান হওয়ার চেষ্টা করেছিল। আওয়ামী লীগের কাজ মুসলমান হওয়া নয়। মহান মুক্তিযুদ্ধে হিন্দু ট্যাগ দেওয়া হয়েছিল, তখন মুক্তিযোদ্ধাদের কাজ ছিল না বেশি বেশি করে ধর্ম ইয়ে করা। পাকিস্তানিরা আমাদেরকে জালি মুসলিম বলেছিল, কালো বেটে এগুলো বলেছিল। আমাদের প্রমাণ করার দরকার নাই যে আমি সাদা, আমি লম্বা। কিছু জিনিস বদলানো যায় না, বদলাতে হয়ও না। আপনার গায়ের চামড়া যা আছে ওইটাই আপনি, আপনার হাইট যা আছে ওইটাই আপনি। বড়জোর আপনি বৃদ্ধি করার জন্য কলিকাতা হারবাল খাইতে পারেন, এগুলো অনেক